বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। এতে আমার ভিডিওর উপস্থিতিটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়, রিচটা অনেক বাড়ে। দেখ, আজকে যে আলোচনাটা করতে চলেছি সেটা হচ্ছে যে বাংলার যে নির্বাচন বা নির্বাচনী ফল এবং তারপর যে পরবর্তী ঘটনাবলী, সেই ঘটনাবলীগুলো কিন্তু সারা ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি পরিদৃশ্য তাকে কিন্তু দেখা যাচ্ছে বদলে দিচ্ছে বা বদলে চলেছে। যদি বলেন কেন বলছি, দেখুন পশ্চিমবঙ্গে কী হলো, যেটা সবাই ভাবেইনি সেই রকম একটা ঘটনা ঘটলো। বিজেপি 207 সিট নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে। বিজেপি জয়লাভ করবে এরকম একটা তারা কনফার্ম ছিল, কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু এত যে ব্যাপক সাফল্য আসবে এটা তারাও ভাবেনি। তো যাই হোক, যে এই যে সাফল্য, এই সাফল্য বিজেপির মধ্যে, সারা কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একটা ইম্পেটাস, একটা উদ্দীপনা কিন্তু তৈরি করেছে। পশ্চিমবঙ্গে সরকার হয়েছে, সরকার সাধ্যমতো 1 মাস হলেও চেষ্টা করছে বিভিন্নভাবে যে পশ্চিমবাংলার যে উন্নতির ব্যাপারে আগামী দিনে কী করা যায় সেই রূপরেখা তৈরি করা এবং সেইভাবে কাজ করতে শুরু করা। এটা একটা অন্য বিষয়। কিন্তু যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে নির্বাচিত এমএলএদের মধ্যে যে 80 জন টিএমসি জিতেছে, তার মধ্যে দেখা গেল প্রথমে 58 জন নিয়ে বিরোধী দলনেতা হয়ে গেলেন ঋতব্রত ব্যানার্জি এবং তার সঙ্গে আরও 2-3 জন, তারা অন্যান্য বিভিন্ন ডেপুটি লিডার এবং অন্যান্য চিফ হুইপ এসব পদ নিলেন। ফলে দিদির যে মনোনীত প্রার্থী ছিলেন শোভনদেব চ্যাটার্জি, তিনি বিরোধী দলনেতা হতে পারলেন না এবং স্পিকার, বিধানসভার স্পিকার এই ঋতব্রত ব্যানার্জি এবং তার সঙ্গে যে 58 জনের সই ছিল তাদেরকে নিয়ে তিনি যে বিধানসভার দলীয় পদ, সেই দলীয় পদটা, বিরোধী দলের নেতার পদটা তাকে দিয়ে দিয়েছেন এবং বিরোধী নেতার যে বসার ঘর সেটাও দিয়ে দিচ্ছেন। এটা আমি আগেও 1-2বার ভিডিওতে বলেছি। যাক, তার মানে কী হলো যে পশ্চিমবঙ্গে টিএমসির যে 80 জন ছিল তারাও একসাথে দিদির নেতৃত্বে কিন্তু আর টিকে থাকবো না। এটা একটা বড় স্প্লিট হলো। পরে শোনা যাচ্ছে সেটা 58 থেকে 60 এবং এখন নাকি 64 হয়েছে। তো সেটা আজকে তো বিধানসভার অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশন, সেখানে উপস্থিতি দেখে পরিষ্কার করে বোঝা যাবে যে টিএমসির দুটো পক্ষের কারা কোন দিকে বসলেন এবং কীভাবে সেখানে তাদের উপস্থিতিটা তৈরি হলো বা বজায় রইল। এরপর হচ্ছে যে পরবর্তী ঘটনাগুলি যেটা হলো, 28 জন তৃণমূল সাংসদ ছিলেন, তার মধ্যে 20 জন তারা সই করে নিয়ে স্পিকারকে দিয়ে দিয়েছেন যে তারা তৃণমূলের সঙ্গে থাকবেন না। তারা একটা বিক্ষুব্ধ গোষ্ঠী করে নিয়ে তারা একটা এনসিপিআই বলে ছোট্ট একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগদান করেছেন, করে তারা বলে দিয়েছেন যে তারা এনডিকে সমর্থন করবেন। এই যে ঘটনাটা, পার্টিকুলারলি দিল্লির যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু সারা ভারতের রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব ফেলেছে। কীভাবে প্রভাব ফেলেছে সেটাই আমি বলছি। সেটা যে এখন দেখা যাচ্ছে যে অন্যান্য দলেও ঠিক এই রকমই ভাগন আবার শুরু হয়েছে। খুব সাম্প্রতিক গতকাল থেকে এবং আজকেও যে খবরটা মিডিয়াতে ভীষণভাবে চলছে সেটা হচ্ছে মহারাষ্ট্রে যে ইউটিবি আছে, অর্থাৎ উদ্ধব বালাসাহেব ঠাকরে যে শিবসেনার যে গোষ্ঠী হয়েছে ভেঙে যাওয়ার পরে, সেই গোষ্ঠীতেও তাদের যে 9 জন সাংসদ আছে তার মধ্যে প্রায় 6 জন তারা বা 7 জন 8 জন এখন বিদ্রোহী উঠেছে এবং তারা যেহেতু একটা দলত্যাগ আইনের বাইরে হয়ে যাচ্ছে, 6 জন বলে দলত্যাগ আইন তাদের কার্যকর হবে না, সেই জন্য তারা এখন দল ছেড়ে দিয়ে সিন্ধে সেনা যে গুট, অর্থাৎ একনাথ সিন্ধের যে গুট আছে সেইখানে তারা যোগদান করবে। তো এইটা একটা ভয়ানক ডিজাস্টার ইউবিটির কাছে, উদ্ধব ঠাকরের কাছে। কারণ তারা সিন্ধে সেনার সঙ্গে যোগদান করা মানেই, যেহেতু সিন্ধে সেনা বা শিবসেনা অরিজিনাল যেটা, তার কাছেই চলে এসেছে এখন, তো তারা তো এনডিএর সমর্থক, ফলে এনডিএর সমর্থক এমপির সংখ্যা কিন্তু বেড়ে গেল। এইটা একটা বড় মানে ভাঙন কিন্তু সুনিশ্চিত হতে চলেছে। আজকে শোনা যাচ্ছে, একটা টিভি নিউজে দেখালো যে ইউবিটির যিনি রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত, তিনি গেছেন নাকি একনাথ সিন্ধের সঙ্গে দেখা করতে। অনেকে তো প্রশ্ন তুলছে, তবে কি রাজ্যসভা ভঙ্গের মুখে একনাথ সিন্ধের সঙ্গে যোগদান করবেন? অনেকে বলছেন না, এই পরিস্থিতিটাকে কীভাবে সামাল দেওয়া যায়, হয়তো তার সঙ্গে আলোচনা করতে গেছেন। তো সেটা আরও পরে সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার হবে বিষয়টা।
যে আগামী দিনে তারা কোন দিকে গেলেন এবং কি হলো রাজ্যসভাতে সঞ্জয় রাউত, বা আগামী দিনে যারা 6জন ছেড়ে যে একনাথ সিন্ধে যোগদান করার কথা চলছে টিভিতে নিউজে, তারা যোগদান করলো কি না। এরপর যেটা এখন খবর এসছে, যে গণমাধ্যমে এটাও খবর আসছে নিউজে, যে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের তাদের 37 জন সাংসদ আছে, এবং সেই 37 জন সাংসদের মধ্যে 26 জন নাকি দল ভেঙে অন্য একটি যে দল আছে সুহেলদেব ভারতীয় জনতা পার্টি, তাতে যোগ দিতে পারেন। এবং এই কথাটা বলেছেন ওই সুহেলদেব জনতা পার্টির যে ভারতীয় জনতা পার্টি সমাজ পার্টি এসবিএসপির যিনি প্রধান ওম প্রকাশ রাজভর, তিনি এটা খবরে বলেছেন। ফলে এইটার ফলে সমাজবাদী পার্টির যে প্রধান, তার মধ্যে একটা তো আতঙ্ক স্বাভাবিকভাবে তৈরি হওয়ার কথা, অর্থাৎ তাহলে এই যদি 26 জন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিতে যোগ দেয়, তারা আবার উত্তরপ্রদেশে বিজেপির কিন্তু জোট সঙ্গী, মন্ত্রীও আছে। তো ফলে দেখা গেল বিজেপির সদস্য সংখ্যা কিন্তু আরও অনেক বেশি পার্লামেন্টে বেড়ে যাবে। এরপর ডিএমকে তামিলনাড়ুতে তারাও এনডিকে সমর্থন দিবে কিনা তারা ভাবছে, কারণ ডিএমকেও অফারটা গেছে, তাদের কিছু ইস্যু আছে, সেই ইস্যুটা যদি বিজেপি সাপোর্ট করতে পারে, তাহলে ডিএমকের যে সাংসদরা আছে তারাও হয়তো 26-27টা কিন্তু চলছে। তার কারণ ডিএমকের কাছেও যে আগামী 5 বছর সেটা খুবই সংকটপূর্ণ, কারণ এমকে স্ট্যালিন হয়ে গেছেন, তার ছেলে এখন বিরোধী দল নেতা উদয়নিধি স্ট্যালিন। এখন এই যে তাদের সমর্থনটা এনডিএ পেলে পরে দেখা যাবে যে সংসদে লোকসভাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় জনতা পার্টির কিন্তু হয়ে যাবে। অথবা এমন হতে পারে, আরেকটা খবর যেটা বলছি, যে তারা হয়তো এমন হতে পারে যে গুরুত্বপূর্ণ 4-5টা বিল এবারে বিজেপি মনসুর সিনহা পার্লামেন্টে প্লেস করতে চাইছেন। তার মধ্যে উমেন রিজার্ভেশন বিল, আপনার সেন্সাস ডিলিমিটেশন 2 নম্বর, 3 নম্বর হচ্ছে যে আপনার ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তারপরে হয়তো এমন হতে পারে যে ইউসিসি, সেটা এবারে প্লেস হতে পারে। এগুলো পাস করতে গেলে যে 2/3 সমর্থন দরকার, সেটা 262 সাংসদের প্রয়োজন। তো এনডিএ তাহলে প্রায় তার কাছাকাছি হয়ে যাবে। যদি ডিএমকে অনুপস্থিত থাকে, তাহলে তো মোট যে ভোটটা দরকার বিলগুলো পাস করতে, সেটা 880 হয়ে যাবে। যদি উপস্থিত থেকে সমর্থন করে, তাহলে তো একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ কিন্তু এনডিএ লোকসভাতে পেতে চলেছে। রাজ্যসভাতে ইতিমধ্যেই তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, বা আগামী 1-2 দিনের মধ্যে হয়ে যাবে, কারণ আজকেও ভোট হচ্ছে ঝাড়খণ্ডে। তো সেখানে একজন বিজেপি সমর্থিত প্রার্থী আছে, তার কী হয় সন্ধ্যা পর্যন্ত জানা যাবে। তো ফলে দেখা যাচ্ছে এইটা একটা যে পোস্ট ইলেকশন রেজাল্ট ইন বেঙ্গল মেক্স এ ডিফারেন্ট সিনারিও ইন দ্য ইন্ডিয়ান পলিটিক্স। তো এতে সবচেয়ে বেশি তো রাজনৈতিক নেতারা চিন্তিত আছে, তার সঙ্গে যারা লেফট লিবারেল মিডিয়া, যে লেফট লিবারেল যে লুটিয়ান্স গ্যাং দিল্লি থাকে, তারাও খুব চিন্তিত। তারাও বিভিন্ন ধরনের আর্টিকেল লিখছে এবং বিভিন্ন আর্টিকেল লিখে প্রমাণ করার চেষ্টা করছে যে বিজেপি এটা খুব অনৈতিক কাজ করছে, এইটা ঠিক নয়। এরপরে সর্বত্র বিজেপির দাবদাবা রাজত্ব চলবে, রিজনাল পার্টির কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না। এইসব নিয়ে তারা বহু রকমের লেখালেখি এর মধ্যে শুরু করেছে। যদিও তাদের এসব লেখার আগামী দিনে যে বিশেষ কোনো গুরুত্ব পাবে বা হবে তা কিন্তু নয়। ডেমোক্রেটিক যে পলিটি, সেই ডেমোক্রেটিক পলিটিতে যে এনডিএর যে অঙ্ক, সেই অঙ্কে কিন্তু খুব সঠিকভাবেই বিজেপি এবং বিজেপির যারা পলিসি মেকার বা কেন্দ্রীয় নেতৃত্ব, তারা এগোচ্ছে। অনেকেই অমিত শাহকেই এর মূল কারিগর বলছেন। তো তিনি তো প্রকাশ্যে কিছু করেন না, তিনি অন্য লোকজনকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছেন। তো সেটা আগামী দিনে যে পার্লামেন্টের সেশন হবে, সেই সেশনে বিলগুলো যদি পাস হয়ে যায় এবং সংখ্যাগরিষ্ঠে 2/3 বেশি ভোটে যদি সেই বিলগুলো পাস হয়, তবে বোঝা যাবে যে বিজেপির যে ছকটা, অর্থাৎ যেভাবে বিভিন্ন দল থেকে এমপিরা নিজেরাই ভেঙে আসছেন, বিজেপিকে ভাঙার দরকার হচ্ছে না, কারণ সবাই বুঝে গেছে আগামী দিনে এই সমস্ত রাজনৈতিক যে রিজিওনাল পার্টিগুলো আছে, অর্থাৎ যে আঞ্চলিক দলগুলো আছে, এদের কোনো ভবিষ্যৎ আর নেই। এর আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। একমাত্র কংগ্রেস আর বিজেপি এবং তাদের নেতৃত্বে যে ছোটো ছোটো দলগুলোকে, যে দলের যে জোট, সেই জোটগুলোর মধ্যেই আগামী দিনে লড়াইতে হবে এবং তাদের আঞ্চলিক দলগুলোর শক্তি ক্রমশ ভয়ানকভাবে কিন্তু কমছে। এইটা একটা বাস্তবতা। এই আসাম বা বেঙ্গল ইলেকশনে যে বিজেপির ব্যাপক জয়ের পর এটা কিন্তু ক্রমশ প্রমাণিত হচ্ছে।
যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।